হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা এসএসসির গতি অধ্যায়টা শুরু করব। আর এই এসএসসির গতি অধ্যায়টা হচ্ছে এতটাই বেসিক একটা অধ্যায়, যে অধ্যায়টা স্কিপ করলে বাকি অধ্যায়গুলোর মধ্যে গিয়ে অনেক বেশি সাফার করবা। এই অধ্যায়ের মধ্যে যেই টার্মগুলো আছে, যেই সূত্রগুলো আছে, গতির যেই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো যদি তুমি না জানো তাহলে বাকি অধ্যায়গুলোতে কখনোই তুমি করতে পারবে না, ভালো কিছু একটা করতে পারবে না। 10 সিক্সটে তোমাকে গতি অধ্যায়ের কনসেপ্টটুকু নিয়েই আগাইতে হবে। তো এর আগের অধ্যায় একটা আছে যেটা হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। এই ভৌত রাশি এবং পরিমাপের প্রথম দিকের অংশগুলোর মধ্যে বিভিন্ন বিজ্ঞানীদের নাম দেওয়া আছে, ইতিহাস দেওয়া আছে এবং কিছু টাইপের থিওরিটিক্যাল টার্ম দেওয়া আছে। তো এইটা থেকে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা, যেটা হচ্ছে খুবই পিওরলি বেসিক, ফিজিক্সের যাত্রা শুরু হয় এখান থেকে, পিওরলি বেসিক ফান্ডামেন্টাল একটা থেকে, চ্যাপ্টার থেকে। আর এই চ্যাপ্টার নাম হচ্ছে গতি, বা ইংরেজিতে যেটাকে বলা হয় মোশন। তো এই অধ্যায়টা হচ্ছে আজকে শুরু করব। তো এই অধ্যায়ের মূলত হচ্ছে 5 থেকে 6টা ক্লাসের মতো লাগতে পারে, তবে যদি বেশি লাগে তাহলে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো চলো, প্রথমত যদি তোমাদেরকে বলা হয় যে স্থিতি কী এবং গতি কী, প্র্যাকটিক্যাল লাইফে আমরা স্থিতি কী এবং গতি কী এই জিনিসটা হচ্ছে খুব সাধারণভাবে বুঝি। তুমি যদি তোমার বাসার বাহিরে গিয়ে যদি দেখো যে একটা গাড়ি হচ্ছে সাই করে চলে যাচ্ছে, তুমি কিন্তু দেখেই বলে দিতে পারবা যে গাড়িটা হচ্ছে গতিশীল অবস্থায় রয়েছে। তাছাড়াও তোমার বাসার সামনেই যেই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে বা গাছটা দাঁড়িয়ে আছে, সেই গাছটার দিকে তাকিয়েই কিন্তু তুমি বলে দিতে পারবা যে গাছটা হচ্ছে স্থির অবস্থায় আছে, অর্থাৎ হচ্ছে এই গাছটা হচ্ছে স্থিতিশীল। তো কোন জিনিসটা স্থিতিশীল এবং কোন জিনিসটা গতিশীল, এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফে বা আমাদের চোখের মধ্যে দিয়ে সহজেই বলে দিতে পারি যে আমরা হচ্ছে কোন জিনিসটা স্থিতিশীল অবস্থায় আছে এবং কোন জিনিসটা হচ্ছে গতিশীল অবস্থায় রয়েছে। তবে পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা এই স্থিতিশীল এবং গতিশীল জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে, বা কেতাবি সংজ্ঞা অনুসারে আমরা যদি লিখতে চাই তাহলে কোন জিনিসটা স্থিতিশীল এবং কোন জিনিসটা গতিশীল সেটাকে আমরা লিখতে হবে একটা ভাষার মাধ্যমে। সো ভাষার জ্ঞানটা হচ্ছে একটু পরে আলাদা করেই রাখলাম, কিন্তু থিওরিটিক্যাল টাইপ জিনিসটা হচ্ছে এখানে মুখ্য বিষয়। আমরা ফিজিক্স পড়তেছি, তো স্থিতিশীল এবং গতিশীল চোখের দেখা দিয়েই হবে না। চোখের দেখা দিয়ে হচ্ছে স্থিতিশীল কোনটা এবং গতিশীল কোনটা এটাকে ডিফাইন না করে, বরঞ্চ এর পিছনের ফিজিক্স কী এবং এর পিছনের থিওরিটা কী সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা জানতে চাই। তো প্রথমত যখন আমরা কোন জিনিসটা স্থিতিশীল এবং কোন জিনিসটা গতিশীল সেটা থিওরিটিক্যালি বলতে যাব, তখন আমাদের মধ্যে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে অবস্থান। তো এই অবস্থান জিনিসটা হচ্ছে আমাদেরকে প্রথমত ডিফাইন করতে হয়, যে বোঝার জন্য হচ্ছে আমাদের প্রথমত অবস্থান জিনিসটাকে ডিফাইন করতে হয় যে অবস্থান জিনিসটা কী। এখন অবস্থান জিনিসটাকে কিভাবে ডিফাইন করব, চলো সেই জিনিসটাই হচ্ছে এখন জানি। প্রথমত আমি তোমার এক ফ্রেন্ড, নাম দিতে পারি হচ্ছে বল্টু। বল্টু নামের একটা ফ্রেন্ড তোমার রয়েছে। তো তুমি তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে বল্টু এবং তোমার নাম হচ্ছে কি বলা যায়, তোমার নাম হচ্ছে আলু। আলু হচ্ছে বল্টুকে বলল, আলু একদিন বল্টুকে জিজ্ঞেস করলো এখন তুমি কোথায় আছো। আলু কিন্তু বল্টুকে জিজ্ঞেস করছে এখন তুমি কোথায় আছো। বল্টু কি বলল, বল্টু যেই কথাটা বলল সেটা হচ্ছে আমি 10 মিটার দূরে আছি। দেখো নামগুলো হচ্ছে হারিয়ে ফেলিও না। আলু হচ্ছে বল্টুকে জিজ্ঞেস করলো তুমি এখন কোথায় আছো। বল্টু জবাব দিল হচ্ছে তার অবস্থানটা কিন্তু বলতেছে। প্রথমত অবস্থান জিনিসটা ডিফাইন করতেছি আমরা। অবস্থান বলার ক্ষেত্রে বল্টু যে জিনিসটা বলল সেটা হচ্ছে 10 মিটার দূরে আছে। কোথায় আছে? 10 মিটার দূরে আছে। 10 মিটার দূরে আছে। বল্টু কিন্তু জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে, সরি আলো কিন্তু বল্টুকে জিজ্ঞেস করছে কোথায় আছে। কোথায় আছে প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, ঠিক কোথায় আছে। প্রথম প্রশ্নতে বলছে কোথায় আছে, 10 মিটার দূরে আছে। এই 10 মিটার দূরে দিয়ে আলু কি বল্টুর এক্স্যাক্ট লোকেশন বলতে পারবে বা এক্স্যাক্টলি অবস্থান কি ডিফাইন করতে পারবে, যে সে কোথায় আছে সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে না। তো এখন যেহেতু বুঝতে পারবে না, তখন আলু রেগে মেগে বললো যে বল্টুকে 10 মিটার দূরে কোথায় আছে, মানে কোথায় থেকে 10 মিটার আছে। বল্টু হচ্ছে তার স্কুল থেকে 10 মিটার দূরে থাকতে পারে, কিংবা বল্টু হচ্ছে তার বাড়ি থেকে 10 মিটার দূরে থাকতে পারে, বা বল্টু হচ্ছে তার পাশের বাসার থেকে 10 মিটার দূরে থাকতে পারে, বা পাশের পার্ক থেকে 10 মিটার দূরে থাকতে পারে।
যে কোনো জায়গা থেকে 10 মিটার দূরে থাকতে পারে। কোন 10 মিটার দূরে সেটা কিন্তু আলু ভালো করে জানে না। তো রেগে মেগে বলল বল্টুকে যে কোথায় থেকে 10 মিটার দূরে আছে। এখন বল্টুর মাথায় দেমাকের বাতি জ্বলছে, সে বলছে আমি আমার বাসা থেকে 10 মিটার দূরে আছি। তো এইটা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এটা হচ্ছে বল্টুর বাসা, এটা হচ্ছে কি আলুর বন্ধু বল্টুর বাসা হচ্ছে এটা হচ্ছে বল্টুর বাসা। এখন আলু কি বল্টুর এক্স্যাক্ট লোকেশন কি এখনও পাবে? সে প্রথমত বলছে 10 মিটার দূরে আছে, তারপরে বলছে বাসা থেকে 10 মিটার দূরে আছে। এখন ধরে নিলাম হচ্ছে বল্টুর বাসা আলু হচ্ছে জানে, বল্টুর বাসা যে কোথায় সেটা হচ্ছে আলু জানে, কিন্তু বল্টুর বাসা থেকে 10 মিটার দূরে কোথায় আছে, মানে কোন দিকে আছে। এটা যদি বল্টুর বাসা হয় তাহলে বল্টুর বাসা থেকে এই দিকে 10 মিটার থাকতে পারে, এই দিকে তার অবস্থান হইতে পারে, এই দিকে হইতে পারে, এই দিকে হইতে পারে, এই দিকে হইতে পারে, অনেক দিকেই কিন্তু সে 10 মিটার দূরে থাকতে পারে। প্রত্যেকটা দিকেই কিন্তু 10 মিটার দূরে থাকতে পারে সে। এইদিকেও 10 মিটার, এইদিকে, এইদিকে, প্রত্যেকটা দিকেই কিন্তু সে 10 মিটার দূরে থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় আছে সেই জিনিসটা হচ্ছে ডিফাইন করা নাই। তারপরে এখানে বলল যে কোন দিকে, আলু এখন বলল বাসা থেকে কোন দিকে 10 মিটার দূরে, কোন দিকে 10 মিটার দূরে আছে। এখন বলল ও আচ্ছা, আমি আমার বাসা থেকে 10 মিটার দূরে পূর্ব দিকে আছি। তার মানে আমি এখানে বুঝতে পারলাম যে এইখানে হচ্ছে বল্টু সাহেব দাঁড়িয়ে আছে, এইখানে হচ্ছে বল্টু সাহেব দাঁড়িয়ে আছে। যে এখন সে কিন্তু ডিফাইন করে দিছে কোন দিকে, দিকটা কিন্তু নির্দেশ করে দিছে। এখন বল্টুর লোকেশনটা জানার জন্য আমাদের 3টা টার্মের প্রয়োজন হয়েছে, বা 3টা ইনফরমেশনের প্রয়োজন হয়েছে। কোন 3টা ইনফরমেশনের প্রয়োজন হয়েছে? প্রথমত তার অবস্থান জানার জন্য সে কোথায় আছে সেই জিনিসটা জানা লাগছে, যে সে 10 মিটার দূরে আছে। 10 মিটার দূরে দিয়ে তো হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই 10 মিটার দূরে থাকতে পারে। তারপরে সে বলল যে তার বাসা থেকে 10 মিটার দূরে আছে। বাসা থেকে 10 মিটার দূরে যদি থাকে তাহলে বাসা থেকে দূরের অনেক দিকে 10 মিটার দূরে হয়, অনেক দিকে 10 মিটার দূরে থাকবে। এখন কি আলু কি একবার যাবে উত্তরে গিয়ে খুঁজবে, একবার দক্ষিণে, একবার পূর্বে, একবার কি পশ্চিমে গিয়ে খুঁজবে? না। তো আলু বল্টুকে বলল কোন দিকে, এখন কিন্তু দিকটা বলে দিচ্ছে যে কোন দিকে আছে। তখন বল্টু হচ্ছে বলল যে ও আচ্ছা, আমি আমার বাসা থেকে পূর্ব দিকে 10 মিটার দূরে আছি। তো আলু সাহেব কি করলো? আলু সাহেব হচ্ছে তোমার যেটা করলো, তার বাসা থেকে, বল্টুর বাসা থেকে হাঁটা শুরু করলো, পূর্ব দিকে হাঁটা শুরু করলো এবং 10 মিটার গিয়ে বল্টুর দেখা পেল। তো এখান থেকে আমরা বল্টুর এক্স্যাক্টলি এখন অবস্থানটা কিন্তু ডিফাইন করতে পারছি। এক্স্যাক্টলি যে অবস্থানটা সেই জিনিসটা হচ্ছে ডিফাইন করতে পারছি। এখন এখানে যে কোথায় থেকে, এই যে বাসাটা, এই বাসাটা বা কোথায় থেকে সে 10 মিটার দূরে আছে, এই কোথায় থেকে জিনিসটার আলাদা একটা নাম আছে, সেই নামটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, যেটা ইংরেজি নাম হচ্ছে রেফারেন্স ফ্রেম। আমরা কিন্তু বল্টুর বাসাটা ছিল, এই চীনা জিনিসটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। তাহলে রেফারেন্স ফ্রেম হচ্ছে এইটা, আমরা বাসা থেকে 10 মিটার সামনে গেলেই হচ্ছে বল্টুর দেখা পাচ্ছি। তার মানে কি, আমরা এই যে পরিমাপটা করতেছি তার বাসা থেকে, কিন্তু এটা হতে পারে তার স্কুল থেকে, এটা হতে পারে তার পার্ক থেকে বা পাশের বাসা থেকে। তার মানে এটা হচ্ছে আমাদের সেই প্রসঙ্গ কাঠামো, যেই কাঠামোর সাপেক্ষে কোনো জিনিসকে পরিমাপ করা হচ্ছে। এই বাসা থেকেই কিন্তু সে 10 মিটার দূরে আছে, অন্য কোথাও থেকে না। তার মানে পরিমাপটা করা হয়েছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। স্টার্টটা কিন্তু করা হয়েছে এই জায়গা থেকে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু, বা ইংরেজিতে যেটাকে বলা হয় রেফারেন্স ফ্রেম। এইটুকু অংশ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এখন কিন্তু আমরা চাইলে খুব সহজে থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে না বললেও থিওরিটিক্যালি আমরা এখন কোন জিনিসটা স্থির এবং কোন জিনিসটা গতিশীল সেই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করতে পারবো। আগে হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা চোখের মাধ্যমে প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করতাম যে কোন জিনিসটা স্থির আছে এবং কোন জিনিসটা গতি আছে। কারণ এই জিনিসটা যদি আমি এখানে হাতের মধ্যে রাখি তাহলে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে এই জিনিসটা স্থির অবস্থায় আছে। এখন এইখানে এটা যদি আমি মুভ করানো শুরু করি তাহলে কিন্তু মুভ হচ্ছে, তার মানে এটা দেখে বলতে পারতেছি এই জিনিসটা গতিশীল অবস্থায় আছে। এটা হচ্ছে আমরা এখন থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করতেছি। যখন থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করতেছি তখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্টলি লাগবে, প্রসঙ্গ কাঠামো এবং অবস্থান। তো আমরা অবস্থান জিনিসটা চিনলাম, প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি সেটাও জানলাম। যেই কাঠামো থেকে কোনো জিনিসকে
পরিমাপ করা হয়, বা যেই জানা কোনো জিনিস থেকে অজানা কোনো কিছুর পরিমাপ মানে ব্যাখ্যা করা হয় বা জানা যায়, সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। যেই কাঠামোটা আমরা জানি, চিনি, যেমন হচ্ছে বল্টুর বাড়িটা হচ্ছে আমরা চিনি, এই ক্ষেত্রে আমরা জানি বা চিনি। তো বল্টুর বাড়ি থেকে সে 10 মিটার কোন দিকে, সেটা আমরা দিক অবস্থান করে আমরা নির্ধারণ করে ফেলতে পারলাম। ওকে, তো এই জিনিসটা যদি জানা হয়, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, একটা মিনিট, ওকে। তো এখন আসো যে পদার্থবিজ্ঞানের কেতাবি সংজ্ঞাটা আসলে স্থির বস্তু এবং গতিশীল বস্তুর জন্য কি বলে। স্থির বস্তু হচ্ছে কেতাবি সংজ্ঞা অনুযায়ী বলে যেটা, যে সময় পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তু যদি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করে, তখন সেটাকে বলতেছে যে সেটা গতিশীল অবস্থায় আছে। এবং প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু অবস্থানের পরিবর্তন না করে, তাহলে সেটাকে বলতেছি আমরা স্থির বা স্থিতিশীল অবস্থায় রয়েছে। ফর এক্সাম্পল, আমরা কিন্তু সংজ্ঞাটা লিখব, কেতাবি সংজ্ঞাটা লিখে দিব, তার আগে একটা জিনিস উদাহরণের মাধ্যমে সেই জিনিসটা বোঝার চেষ্টা করি যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো জিনিসটা স্থির নাকি গতিশীল, কীভাবে বুঝতেছি। এই ক্ষেত্রে আমি যদি এখানে একটা বাস আঁকাই, বাস, এটা হচ্ছে একটা বাস, এটা হচ্ছে কি একটা বাস। এই বাসের মধ্যে দুইটা সিট রয়েছে, একটা সিট, একটা সিট। এই সিটের মধ্যে ধরে নিলাম আমাদের বন্ধু আলু বসে আছে, আর এইখানে আমাদের বন্ধু বল্টু বসে আছে। দুইজন হচ্ছে পাশাপাশি মুখ করে বসে আছে, আর এই পুরোটা হচ্ছে একটা বাস। বাস তার আপন গতিতে এরকম বাম পাশ থেকে ডান পাশে, মানে এটা হচ্ছে চলমান অবস্থায় রয়েছে। এই জিনিসটা কি অবস্থায় রয়েছে? চলমান অবস্থায় রয়েছে। বাসের বাহিরে দাঁড়িয়ে আছে তাদের বন্ধু। তো এই বন্ধুর নাম কি? এই বন্ধুর নাম হচ্ছে আমাদের বল্টু। আর এই বন্ধুর নাম কি? এই বন্ধুর নাম হচ্ছে আমাদের আলু। আলু এবং বল্টু দুইজন হচ্ছে পাশাপাশি মুখ করে বসে আছে, এবং এক সিট থেকে অন্য সিটের দূরত্বটা হচ্ছে 5 মিটার। এক সিট থেকে অন্য সিটের দূরত্ব হচ্ছে 5 মিটার, এবং বাস কিন্তু আপন গতিতে তার চলতেছে। এবং বাসের বাহিরে তাদেরই একজন বন্ধু দাঁড়িয়ে আছে এখানে। তার নাম দিতে পারি হচ্ছে আমাদের আক্কাস আলী। তাদেরই বন্ধু আক্কাস এখানে দাঁড়িয়ে আছে বাসের বাহিরে। এখন তারা মানে বল্টু পরিমাপ করতে চাচ্ছে যে বল্টুর সাপেক্ষে আলু স্থির নাকি গতিশীল। বাসটা কিন্তু গতিশীল, বাসের বেগ কিন্তু স্পিড মিটারে কিন্তু বাসের বেগ হচ্ছে এখন 50 কিলোমিটার পার আওয়ার। এই কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে গতি অধ্যায়ের জানবো আমরা। এটা আপাতত স্কিপ করতেছি, যতটুকু বোঝানোর চেষ্টা করতেছি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। বল্টু চাচ্ছে আলুকে পরিমাপ করবে যে আলু আসলে স্থির নাকি গতিশীল। আমাদের এই পুরো বাসটার জানালা কিছুই নেই, মানে বাসের জানালা বলতে কিছুই হয় না। মানে এই বাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধরে নাও হচ্ছে এই বাসের কোনো জানালা নেই, তারা কিন্তু বাহিরের কোনো পরিবেশ কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছে না। তো বল্টু কী করলো? আলুকে মেজার করবে, যে তারা দেখলো স্পিড মিটারে 50 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা চলতেছে। গাড়িটা যদি চলে তাহলে দুইজনের অবস্থানই পরিবর্তন হচ্ছে, কিন্তু বল্টু পরিমাপ করলো যে আলু তার থেকে আগে যেরকম 5 মিটার দূরে ছিল, এখনও কিন্তু 5 মিটার দূরেই আছে। তার মানে আলুর কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না। অপর সাইডে আলু কি দেখলো? বল্টু 5 মিটার তার সামনে 5 মিটার দূরে বসেছিল, সেখানেই বসে আছে, তার কোনো অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন তাদের বন্ধু আক্কাস কি দেখলো? তাদের বন্ধু আক্কাস দেখলো বাসটা হচ্ছে সাই করে এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে। তার মানে সে দেখলো যে এক্ষেত্রে বল্টুও হচ্ছে তোমার কি গতিশীল, এবং আলুও হচ্ছে তোমার গতিশীল। একজন দেখতেছে দুইজনই গতিশীল, ও গতিশীল, আবার তারা দেখতেছে তাদের সাপেক্ষে হচ্ছে তারা দুইজনই হচ্ছে স্থির অবস্থায় বসে আছে। এখানে দুইজনই হচ্ছে সঠিক। বল্টু আলুকে দেখতেছে হচ্ছে সে স্থির অবস্থায়, অন্যদিকে আক্কাস দেখতেছে দুইজনকেই গতিশীল অবস্থায় রয়েছে। এখানে দুইজনই হচ্ছে সঠিক। কিভাবে সঠিক? সে তার অবস্থান থেকে দেখতেছে বাসটা সাই করে চলে যাচ্ছে, তার মানে সে এখন নিজেই হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, যেই কাঠামোর সাপেক্ষে একটা গাড়ি সাই করে চলে যাচ্ছে। আর এই ক্ষেত্রে বল্টু হচ্ছে সে নিজে হচ্ছে এখন প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করতেছে। কারণ কি? তার সাপেক্ষে 5 মিটার দূরে আলু বসে আছে, কারণ সে এখন নিজেই প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করতেছে। তার সাপেক্ষে আলু হচ্ছে স্থির অবস্থায় আছে, সে কিন্তু বাসের বাহিরের বাহ্যিক পরিবেশটা দেখতে পারতেছে না।
বাহ্যিক পরিবেশটা না দেখার কারণে সে নিজের সাপেক্ষে, নিজের প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আলুকে দেখতেছে স্থির অবস্থায় আছে 5 মিটার, কারণ অবস্থানের পরিবর্তন হচ্ছে না, সময় চলে যাচ্ছে কিন্তু অবস্থানের পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে আলু দেখতেছে বল্টুকে, সে 5 মিটার দূরেই বসে আছে, কারণ সে হচ্ছে নিজেই একটা প্রসঙ্গ কাঠামো হিসাবে কাজ করতেছে, যেখান থেকে তার দূরত্ব হচ্ছে 5 মিটার, সময় চলে যাচ্ছে কিন্তু তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা জানি হচ্ছে কেতাবি সংজ্ঞা অনুসারে বা থিওরিটিক্যাল সংজ্ঞা অনুসারে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেই জিনিসটা হচ্ছে স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেই জিনিসটা হচ্ছে গতিশীল অবস্থায় রয়েছে। তার মানে দুইজনের অবস্থান বা দুইজনের সাপেক্ষেই হচ্ছে, দুইজনই হচ্ছে ঠিক, যে আকাশ দেখতেছে দুইজনকেই গতিশীল, ওরা একে অপরের সাপেক্ষে দেখতেছে দুইজনই হচ্ছে স্থির। এটা হচ্ছে নিজ নিজ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। তাহলে কোনো কাঠামোর সাপেক্ষে কোনো জিনিস স্থির, যেমন হচ্ছে বল্টুর সাপেক্ষে আলু স্থির, আলুর সাপেক্ষে বল্টু স্থির, তারা নিজেরাই প্রসঙ্গ কাঠামো হিসেবে কাজ করতেছে। এই কাঠামো অনুযায়ী দুইজনই স্থির, আবার আকাশের কাঠামো অনুযায়ী দুইজনই হচ্ছে গতিশীল। তো এটা হচ্ছে সব জিনিসটা হচ্ছে আপেক্ষিক, কার সাপেক্ষে কে গতিশীল, কার সাপেক্ষে কে স্থির, এটা হচ্ছে নিজ নিজ কাঠামো অনুযায়ী, প্রসঙ্গ কাঠামো অনুযায়ী। এই কাঠামো অনুযায়ী দেখতেছে বাসটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশে সাই সাই করে চলে যাচ্ছে, এখান থেকে এই কাঠামো থেকে এই কাঠামো দেখতেছে অবস্থানের কোনো পরিবর্তনই হচ্ছে না। এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। এই জন্যই বলছিলাম যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানেও টাইম কিন্তু যাচ্ছে। বল্টু যখন আলোকে মেজার করতেছে যে তার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তখন যেমন সময় পরিবর্তন হচ্ছে কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, এখানেও কিন্তু সময় পরিবর্তন হচ্ছে কিন্তু আসলে অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি অবস্থানের পরিবর্তন না হয়, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কিন্তু হইতে হবে, যে একটা কাঠামোর সাপেক্ষেই তো আমি জিনিসটাকে পরিমাপ করতেছি। যেমন হচ্ছে এটা একটা কাঠামো, এই কাঠামোর সাপেক্ষে যদি বল্টু এখানে দাঁড়িয়ে আছে, তারপরে সে যদি সারাদিন হচ্ছে তার অবস্থানের কোনো পরিবর্তন না করে, এই কাঠামোর সাপেক্ষে যদি, এই কাঠামোর সাপেক্ষে সে দাঁড়িয়ে আছে 5 মিটার, এখন সারাদিনই যদি 5 মিটার দূরে থাকে, তার মানে কি এই কাঠামোর সাপেক্ষে তার কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, দ্যাট মিনস এইটাকে আমরা বলতে পারি সে স্থির অবস্থায় সারাদিন দাঁড়িয়ে আছে। এখন এই কাঠামোর সাপেক্ষে বল্টু সাহেব যদি আস্তে আস্তে পায়ে পায়ে সে যদি সামনের দিকে চলে যায়, তার মানে প্রথম ছিল গাছ থেকে 5 মিটার দূরে, এখন সে হয়ে গেল গাছ থেকে 20 মিটার দূরে চলে গেল, তার মানে সময়ও পরিবর্তন হচ্ছে, সে ধীরে ধীরে হচ্ছে গাছ থেকে 20 মিটার চলে গেল, তার মানে তার এই কাঠামোর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হলো, দ্যাট মিনস এটা হচ্ছে গতিশীল, তার মানে সে গতিশীল অবস্থায় ছিল। আগের অবস্থানে ছিল স্থির, যখন সময় পরিবর্তন হচ্ছে কিন্তু তার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছিল না, কোনটার সাপেক্ষে, এটার সাপেক্ষে। আমরা কিন্তু সাপেক্ষে অনুযায়ী কোনটা স্থির এবং কোনটা গতিশীল মেজার করব, অর্থাৎ কাঠামো অনুসারে কোনটা স্থির কোনটা গতিশীল সেটা মেজার করব। আবার আরেকটা উদাহরণ দেওয়া যায়, সেই উদাহরণ হচ্ছে বল্টু এবং আলু দুইজনই হচ্ছে দৌড়াচ্ছে, এটা হচ্ছে বল্টু, আর এটা হচ্ছে আমাদের সেই আলু। বল্টু এবং আলু দুইজনই হচ্ছে এখন দৌড়াচ্ছে। কীভাবে দৌড়াচ্ছে? যে ও যেই স্পিডে দৌড়াচ্ছে ও সেম স্পিডে কিন্তু এখানে দৌড়াচ্ছে, মানে একে অপরের সাপেক্ষে তারা কি দেখবে, একে অপরের সাপেক্ষে দেখবে দুইজনই হচ্ছে স্থির অবস্থায়, কারণ ও যে গতিতে দৌড়াচ্ছে ও সেম গতিতে দৌড়াচ্ছে, তার মানে দুইজনেই কিন্তু কাছাকাছি অবস্থানে আছে। দুইজনেই যদি এইরকম দৌড়াতে শুরু করে তাহলে দুইজনেই কিন্তু কাছাকাছি। বাহিরের পরিবেশটা যদি না দেখে, দুইজনের চোখের দিকে যদি তাকিয়ে দেখে, তাহলে দেখবে দুইজনের সাপেক্ষে হচ্ছে একই গতিতে যাচ্ছে, তার মানে কি এই অবস্থাটা স্থির, তারা কিন্তু স্থির, আসলে দৌড়াচ্ছে কিন্তু একজন অন্যজনের সাপেক্ষে স্থির অবস্থায় আছে। কিন্তু আলো যদি হঠাৎ করে তার ব্যাগটা হচ্ছে বাড়িয়ে দেয়, মানে বল্টু এখানে ছিল দৌড়াচ্ছে, হঠাৎ করে আলু হচ্ছে ব্যাগটা বাড়িয়ে দিল, ব্যাগটা বাড়ানোর সাথে এখন বল্টু পরিমাপ করবে আলুকে যে এখন তার ব্যাগটা বৃদ্ধি পেয়ে গেল, তার মানে এখন তার অবস্থানের পরিবর্তন হলো, আর যখনই অবস্থানের পরিবর্তন হয় তখনই আলু দেখবে বল্টুকে গতিশীল। কিন্তু তারা যখন একই বেগে যাচ্ছে তখন কিন্তু একজন অন্যজনের সাপেক্ষে দেখবে দুইজনই স্থির, আসলে তারা যদিও দৌড়াচ্ছে কিন্তু একজন অপরজনের সাপেক্ষে দেখবে স্থির অবস্থায় রয়েছে। তার মানে আমরা কেতাবি সংজ্ঞা এবং হচ্ছে থিওরিটিক্যাল টাইপও বুঝে গেলাম যে আসলে কোন জিনিসটা স্থির এবং কোন জিনিসটা গতিশীল অবস্থায় রয়েছে। এখন আসো যে আমরা এখন বইয়ের কেতাবি সেই সংজ্ঞাটা লিখব যে স্থির বস্তু কাকে বলে এবং গতিশীল বস্তু কাকে বলে। স্থির এবং গতিশীল বস্তু কি? আমরা তো প্রসঙ্গ কাঠামো জানলাম, প্রসঙ্গ কাঠামো জানার সাথে সাথে আমরা অবস্থান জিনিসটা চিনলাম এবং
মূলত হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন জিনিসটা স্থির। এই যে আমরা যে দেখতে পাই যে একটা জিনিস স্থির আছে, একটা জিনিস গতিশীল আছে। এখন আমি যদি গাড়ির বেগে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যালি বুঝাচ্ছিলাম, যে একটা গাড়ি তোমার সামনের দিকে সাই সাই করে চলে যাচ্ছে, কারণ তুমিও যদি গাড়ির সাথে সাথে একই বেগে সাই সাই করে চলে যাও, তাহলে দুইজনের সাপেক্ষেই হচ্ছে স্থির অবস্থা দেখতে পাবো। আর তুমি যদি স্টিল দাঁড়িয়ে থাকো, তোমার সামনের দিকে যদি একটা গাড়ি একটা নির্দিষ্ট বেগে যদি চলে যায়, তাহলে তুমি দেখবা তখন সেই গাড়িটা হচ্ছে গতিশীল, তুমি স্থির, তোমার সাপেক্ষে গাড়িটা গতিশীল। আর যখন দুইজনই গতিশীল, তখন দেখবা দুইজনের সাপেক্ষে স্থির। তো বইয়ের কেতাবি সংখ্যা কোনটা? বইয়ের কেতাবি সংখ্যা অনুসারে যদি আমি স্থির বস্তুটাকে লিখতে চাই বা পরীক্ষার খাতায় স্থির বস্তুটাকে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে সময়ের সাথে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ বিন্দু বলতে পারি কিংবা কাঠামো বলতে পারি, কাঠামোই লিখলাম, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। কারণ কি, এইটার সাপেক্ষে আমরা পরিমাপ করতেছি। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি অবশ্যই অবস্থান পরিবর্তন করতে হবে। কোনো বস্তু যদি অবস্থান থাকতে হবে, ওই যে তার একটা অবস্থান থেকে অন্য একটা অবস্থান পরিবর্তন না করে। ওই যে বলছিলাম গাছের নিচে বল্টু দাঁড়িয়েছিল, তার মানে অবস্থান পরিবর্তন করেনি। প্রথমত অবস্থান পরিবর্তন না করে তবে সে বলতে পারি যে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, এটা হচ্ছে স্থির বা স্থিতিশীলের সংজ্ঞা। এবং আমরা যদি গতির সংজ্ঞা ডিফাইন করতে যাই বা গতির কেতাবি সংজ্ঞা লিখতে চাই, তাহলে এটার উল্টা হবে অবশ্যই। সেটা কি হবে? যে সময়ের সাথে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, সময়ের সাথে বলতে সময় পরিবর্তনের সাথে আর কি, এটা বুঝাচ্ছি। সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, সময়ের সাথে এখানে মানে কি? সময়ের সাথে মানে হচ্ছে সময় তো চলতেছে, যে জিনিসটা চলমান ওই জিনিসটার সাথে সাথেই আমরা যাচ্ছি। তো সময়ের সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন করে, তবে সে গতিশীল। আমরা এটা এইভাবে লিখতে পারি যে তবে সে গতিশীল। মানে এই হচ্ছে প্রথম সাপেক্ষ বা কাঠামো। এই কাঠামো হচ্ছে স্থির। এই কাঠামোর সাপেক্ষে যেমন বল্টু সাহেব দাঁড়িয়েছিল, এই অবস্থান থেকে সে আর বি অবস্থানে যায়নি, এখানে কেউ যায়নি, সে স্থির অবস্থায় আছে। এই জিনিসটাকে স্থির বলতে পারি, কারণ এই কাঠামোর সাপেক্ষে সে 5 মিটার দূরে ছিল, এখন ধরলাম সে এখানে চলে আসছে মানে এখন তার অবস্থানে বি অবস্থানে চলে আসছে, তার মানে এই কাঠামোর সাপেক্ষে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করছে। তার মানে এখানে বলতে পারি এই অবস্থান থেকে যেহেতু বি অবস্থানে গেছে, সময় কিন্তু যাচ্ছে, দুই ক্ষেত্রেই যাচ্ছে, কিন্তু কাঠামোর সাপেক্ষে সে পরিবর্তন হইল কি না ওইটার উপর ডিপেন্ড করে স্থির এবং গতিশীল আমরা বলবো। এটার সাপেক্ষে ডিপেন্ড করে আমরা স্থির এবং গতিশীল বলবো। এখানে সময় কিন্তু মুখ্য বিষয় না, সময় তো চলমান, এই ক্ষেত্রেও চলমান, গতিশীল ক্ষেত্রেও চলমান, এই ক্ষেত্রেও চলমান এবং গতিশীলের ক্ষেত্রে চলমান। তবে আমরা কোনটাকে বেশি প্রাধান্য দিব, সেটা হচ্ছে বেশি প্রাধান্যটা দিব হচ্ছে আমরা এই প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোকে বেশি প্রাধান্য দিব। কারণ এই কাঠামোর সাপেক্ষে যদি সেই বস্তুটা বা কোনো বস্তুটা যদি অবস্থানের পরিবর্তন করে, তবে স্থির এবং গতিশীল জিনিসটা আমরা বলতে পারি। এখন আমাদের কাছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে পরম স্থির নামের একটা টার্ম, যে পরম স্থির জিনিসটা কি? পৃথিবীতে কোনো জিনিসই হচ্ছে পরম স্থির না বা পরম গতিশীল না। যদি কোনো জিনিস পরম স্থির থাকতো, তাহলে ওইটার সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল হইতো, তাহলে আমরা বলতে পারতাম ওই জিনিসটা হচ্ছে পরম গতিশীল। কেন পরম স্থির না? কারণ বলতে পারেন পরম স্থির বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছেন? পরম স্থির বলতে আমি কি এখানে গাছটাকে বোঝাচ্ছি? গাছটা তো নড়ে না, চড়েও না, গাছ যেরকম আছে ওইরকমই থাকে, তার মানে কি এটা পরম স্থির হয়ে যাবে? পরম স্থির না। কেন পরম স্থির না? কারণ হচ্ছে গাছ যেখানে দাঁড়িয়ে আছে, হয়তো পারে আমাদের সাপেক্ষে গাছ নড়তেছে না, কিন্তু পৃথিবীর সাপেক্ষে কিন্তু গাছ ঘুরতেছে। পৃথিবী আমরা কি জানি নিজ অক্ষের সাপেক্ষে ঘুরে, তার পাশাপাশি হচ্ছে সূর্যকে কেন্দ্র করে সে ঘুরে। তো যেই জিনিসটা ঘুরতেছে ওই জিনিসটার ভিতরেই তো গাছ।
তাহলে ওই জিনিসটার ভিতরেই গাছ রয়েছে। তো গাছ যেহেতু পৃথিবীর ভিতরে, তার মানে পৃথিবী ঘুরতেছে, তার মানে গাছও গতিশীল অবস্থায় আছে, আমরাও গতিশীল অবস্থায় আছে। তার মানে কোনো জিনিসই হচ্ছে পরম স্থির না। আমরা বলতেই পারি যে গাছ তো এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে না, তার মানে হচ্ছে গাছ নড়তেছে না, তার মানে এটাই হচ্ছে পরম স্থির। পরম স্থির মানে সবার সাপেক্ষে স্থির, সবার সাপেক্ষে স্থির। সবাই বলবে হ্যাঁ এটা স্থির। সবাই যদি না বলে, কেউ যদি বলে না গাছ গতিশীল, 50% মানুষ বলতেছে গাছ স্থির এবং 20% মানুষ বলতেছে গাছ গতিশীল, তাহলে সেটা পরম স্থির হবে না। পরম স্থির হওয়ার জন্য 100% মানুষই বলতে হবে এই জিনিসটা পরম স্থির না, এই জিনিসটা আমি মেনে নিচ্ছি যে এটা জিনিসটা পরম স্থির। কিন্তু গাছ তো পরম স্থির না, কারণ গাছ নিজেই তো ঘুরতেছে। পৃথিবী যেহেতু ঘুরতেছে, পৃথিবী যেহেতু পদক্ষেপ করতেছে, তার মানে গাছও হচ্ছে চলমান রয়েছে। তার মানে পৃথিবীতে কোনো জিনিসই পরম স্থির না। আর পরম স্থির যদি, এটা যদি আসলেই পরম স্থির হইতো, তাহলে এটার সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল থাকতো, তাহলে আমরা এটাকে বলতে পারতাম যে পরম গতিশীল বস্তু, পরম গতিশীল বস্তু। তার মানে পৃথিবীতে যেহেতু পরম স্থির বস্তু বলতেই কিছু নাই, তার মানে পরম গতিশীল বস্তু বলতেও কিছু থাকবে না। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে স্থির বস্তু কোনটা, গতিশীল বস্তু কোনটা, প্রসঙ্গ কাঠামো অবস্থান কি, এবং পরম স্থির এবং পরম গতিশীল বলতে কি বোঝায়। ধ্রুতি বলতেছি হচ্ছে তোমার স্থির এবং গতিশীল বস্তু জিনিসগুলা কি, এবং স্থির এবং গতি জানার পর প্রসঙ্গ কাঠামো, তারপরে অবস্থান, এই জিনিসগুলো জানার পরে আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের গতি বা ডিফারেন্ট টাইপ অফ মোশন। আমরা তো হচ্ছে গতি দেখছি, এখন গতি মানে হচ্ছে কি যে কোনো একটা বস্তু চলমান অবস্থায় আছে, বা অবস্থান হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হচ্ছে বস্তুর গতিটা পরিবর্তন হচ্ছে, বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হচ্ছে বস্তুটার অবস্থান পরিবর্তন হচ্ছে, এটাইকে তো আমরা বলতেছি হচ্ছে তোমার গতি বা মোশন। এখন এই গতির বিভিন্ন টাইপের রয়েছে। আমরা আমাদের প্রত্যাহিত বা প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন ধরনের গতি কিন্তু এক্সাম্পল দেখেছি। যেমন হচ্ছে কোনো একটা বস্তু বা কোনো একজন মানুষ যদি রাস্তায় দিকে একদম হাঁটতে শুরু করে, সরলরেখা রাস্তার মধ্যে যদি হাঁটতে শুরু করে, তখন আমরা এই ধরনের গতিকে বলতেছি সরল রৈখিক গতি। তো প্রথমত যদি আমি এখানে বলি যে বিভিন্ন প্রকারের গতি, এখনকার টাইপটা হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রকারের গতি বা ডিফারেন্ট টাইপ অফ মোশন। প্রথম গতির নামটা হচ্ছে যে সরল রৈখিক গতি। প্রথমটার নাম হচ্ছে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। এই গতিটা কি রকম? এই গতিটা হচ্ছে যে কোনো বস্তু বা কোনো বস্তুকণা যদি সরল রেখা বরাবর যায়, একদম সরল রেখা বরাবর যায়, তাহলে সেই ধরনের গতিকে আমরা বলতেছি সরল রৈখিক গতি। সরল রেখা মানে কি? এই হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে আমাদের একটা রেখা বা সরল রেখা। এই সরল রেখা বরাবর যদি একজন মানুষ হচ্ছে হেঁটে যায়, যেমন হচ্ছে এই বল্টু সাহেব যদি এরকম একটা রেখার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, তাহলে তার গতিকে আমরা বলবো হচ্ছে সরল রৈখিক গতি। তার গতিকে আমরা বলবো হচ্ছে কি সরল রৈখিক গতি বলবো, বা যেটার ইংরেজি টার্ম হচ্ছে লিনিয়ার মোশন। অর্থাৎ সরলরৈখিক গতির মতো সহজ কোনো সংজ্ঞা আর নেই, যে বস্তুর গতি যদি সরলরেখা বরাবর হয়। আমরা এখানে এটা হচ্ছে ক নম্বরে আসতে পারে, যে বস্তুর গতি যদি সরল রেখা বরাবর হয়, বস্তুর গতি যদি সরল রেখা বরাবর হয়, তখন এই ধরনের গতিকে আমরা বলতেছি সরল রৈখিক গতি। মানে হচ্ছে বল্টু যে হচ্ছে একদম রাস্তার সরল রেখা বরাবর যাচ্ছে, তো তার গতিকে আমরা বলতে পারবো হচ্ছে সরল রৈখিক গতি বা লিনিয়ার মোশন, বা হচ্ছে আমরা বলতে পারি লিনিয়ার মোশন। এখন সরল রৈখিক গতির পরে আমাদেরকে যেই গতিটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে আমাদের ঘূর্ণয়ন গতি বা হচ্ছে সার্কুলার মোশন। তো লিনিয়ার মোশনের পরেরটা হচ্ছে আমাদের আমাদের 2 নাম্বার যে গতি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ঘূর্ণয়ন গতি। এই গতির নাম হচ্ছে কি ঘূর্ণয়ন গতি।
বা সার্কুলার মোশন যেটাকে বলা হয়, ঘূর্ণন গতি। এটা হচ্ছে কি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি হচ্ছে বুঝে যাচ্ছে যেমন আমাদের মাথার উপরে যেই ফ্যান চলে সেটা হচ্ছে ঘুরতেছে। ফ্যান কীভাবে ঘুরতেছে? তার মোটরকে, এই হচ্ছে তার মোটর, এই মোটরের মধ্যে হচ্ছে কয়েকটা পাখা থাকে। তো এই পাখাগুলা কি করে? মোটর ঘোরার সাথে সাথে পাখাগুলা হচ্ছে ঘুরতে থাকে। পাখাগুলা কি করতে থাকে? ঘুরতে থাকে। তাহলে এই পাখাগুলা যে মোটরকে কেন্দ্র করে এরকম করে ঘুরতেছে, এরকম করে ঘুরতেছে, এই ধরনের গতিকে আমরা বলতেছি ঘূর্ণয়ন গতি। এই ধরনের গতিকে কি বলতেছি আমরা? ঘূর্ণয়ন গতি। এটা সংজ্ঞা হতে পারে যে কোনো বস্তু যদি তার অক্ষকে কেন্দ্র করে বা কি বলতে পারি? আচ্ছা, এটা সুন্দর হচ্ছে একটা সংজ্ঞা আছে, কেতাবি সংজ্ঞা। সেটা হচ্ছে যখন কোনো বস্তু তার বিন্দুগামী অক্ষকে কেন্দ্র করে, এটা হচ্ছে বিন্দুগামী, এই বিন্দুগামী অক্ষকে কেন্দ্র করে যদি কোনো একটা বস্তু এরকম গুলগুল করে ঘুরতে থাকে বা মানে হচ্ছে বৃত্তের পরিধির সমান করে যদি ঘুরতে থাকে, সেই ধরনের গতিকে আমরা বলতেছি হচ্ছে তোমার ঘূর্ণয়ন গতি বা হচ্ছে সার্কুলার মোশন। এখন ঘূর্ণয়ন অক্ষ নামের একটা টার্ম আছে, যে ঘূর্ণয়ন অক্ষ নামের একটা টার্ম আছে। তাহলে এই ঘূর্ণয়ন অক্ষটা কি? ঘূর্ণয়ন অক্ষ না? হ্যাঁ, ঘূর্ণয়ন অক্ষ নামের একটা টার্ম আছে। সেটা হচ্ছে কি? ঘূর্ণয়ন অক্ষ হচ্ছে এইটা হচ্ছে তার ঘূর্ণয়ন তল, যেই তলে হচ্ছে বস্তুটা হচ্ছে ঘুরতেছে, এই তলটা হচ্ছে ঘূর্ণয়ন তল। এই তলের 90 ডিগ্রি, না, এটা যদি হচ্ছে ঘূর্ণয়ন অক্ষ মানে তল হয়, এই তলের উপরে 90 ডিগ্রি, মানে এইটা যদি তল হয়, এই সারফেসটা যদি তল হয়, এই তলের সাথে 90 ডিগ্রি মানে কি? এক সমকোণ হিসাবে এটা হচ্ছে 90 ডিগ্রি। এইটাকে বলতেছি আমরা হচ্ছে ঘূর্ণয়ন অক্ষ। ঘূর্ণয়ন অক্ষ মানে ঘূর্ণয়ন অক্ষকে কেন্দ্র করে হচ্ছে কি করতেছে? বস্তুকণাটা এরকম গুলগুল করে ঘোরা শুরু করতেছে বা বৃত্তের পরিধির সমান করে ঘুরছে। অথবা আমরা এখানে দেখতে পারি যে একটা পাথরকে একটা সুতার মধ্যে বেঁধে গুলগুল করে ঘুরাই, কেন্দ্র করে, মানে সুতাকে হচ্ছে হাতে নিয়ে এরকম করে গুলগুল করে ঘুরাই। এ ধরনের গতি হতে পারে একটা ঘূর্ণয়ন গতির উদাহরণ। তারপরে হতে পারে উদাহরণ হতে কি হতে পারে? উদাহরণ হিসাবে যেটা এখনই দিলাম, যে হচ্ছে পাথর ঘুরানো। তারপরে আরেকটা হইতে পারে যে তোমার কি হতে পারে? যে ফ্যানের পাখা ঘুরানো। এগুলা হতে পারে এক একটা উদাহরণ। তো ঘূর্ণয়ন অক্ষ আশা করি বোঝা গেছে। ঘূর্ণয়ন অক্ষ বোঝা গেছে যে যেই তলের সাথে 90 ডিগ্রি হচ্ছে ঘূর্ণয়ন অক্ষ, এবং ঘূর্ণয়ন গতি তো বুঝলাম। তো আমরা আমাদের প্রত্যাহিত জীবনে এরকম গতি দেখি, যেই গতিটা হচ্ছে সরল রেখা বরাবর। কিছু গতি দেখি যে একদম ঘুরতেছে, যেটা হচ্ছে ফ্যানের পাখা। এবং আরেকটা গতি নিয়ে এখন আমরা আলোচনা করব। সেই গতিটার নাম হচ্ছে চলন গতি। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 নাম্বার গতি, সেটা হচ্ছে চলন গতি। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এসএসসি পরীক্ষার ক অথবা খ নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। চলন গতি চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। এই ধরনের গতি কি? এই ধরনের গতি হচ্ছে যে বস্তুর প্রত্যেকটা বিন্দু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। ফর এক্সাম্পল, এই হচ্ছে একটা, ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে একটা মানুষের কিডনি, না এটা যদিও কিডনি না, এটা হতে পারে কোন একটা অ্যামিবার মতো দেখতে, একটা না অ্যামিবাও না, ধরি হচ্ছে মানুষের একটা কিডনি আঁকাই, এইটা ধরে না, এটা কিডনি তো হয় নাই, ধরলাম হচ্ছে এটা একটা বস্তু। এই বস্তুটার চলন গতি কিভাবে হবে? এই বস্তুটার চলন গতি হবে যদি এই বস্তুটাকে টেনে এখানে নিয়ে আসি, আমি এখানে নিয়ে আসি, তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তন করলো, তাহলে এখানে চলন গতি কি? চলন গতি হচ্ছে এই বস্তুর একটা পয়েন্টকে আমরা কল্পনা করি, এই পয়েন্টটা হচ্ছে এ,
এই বস্তুর অন্য একটা পয়েন্ট কল্পনা করি, এই পয়েন্টটা হচ্ছে বি। দুইটা পয়েন্টই আপাতত কল্পনা করলাম, একটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট হচ্ছে বি। এই বস্তুটাকে যখন ধরে নিয়ে আমি এখানে নিয়ে আসলাম, বা এই বস্তুটাকে তার পথ পাড়ি দিয়ে এখানে নিয়ে আসলাম, তখন এই এ আর বিন্দু এখানে চলে আসলো। তাহলে এই বস্তুটার এই বিন্দুটা হলো এ, এই বস্তুটার এই বিন্দুটা হলো পি। চলন গতি বলতে বোঝাচ্ছে যে বস্তুর গতিটা এমন হবে যে প্রত্যেকটা বিন্দু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এই জিনিসটা এইখান থেকে এই এ বিন্দুটা এখান থেকে এই এ বিন্দুর দূরত্ব যদি 2 মিটার হয়, তাহলে এই বি বিন্দুটা এই বি বিন্দু পর্যন্ত, এই বি বিন্দু পর্যন্ত, এটা হচ্ছে আদি অবস্থান। এই বস্তুর আদি অবস্থান হচ্ছে কোনটা? এই বস্তুর আদি অবস্থান হচ্ছে এইটা। আর শেষ অবস্থান কোনটা? শেষ অবস্থা হচ্ছে এইটা। তো এই বস্তুর আদি অবস্থার বিন্দু হচ্ছে এই দুইটা, শেষ অবস্থার বিন্দু হচ্ছে কয়টা? এই দুইটা। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব হবে 2 মিটার। তার মানে এ বিন্দু যদি 2 মিটার আগায়, তাহলে এই বস্তুটারই বি বিন্দুটা হবে 2 মিটার আগাবে। আবার এখানে যদি আরেকটা বিন্দু কল্পনা করি, সি বিন্দু, তাহলে সি বিন্দুটাও কি করবে? সি বিন্দুটাও শেষ অবস্থানে যদি আসে, তাহলে সি বিন্দুটাও হচ্ছে তোমার 2 মিটার যাইতে হবে। তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো চলন গতি। তাহলে এইটা কি চলন গতি হতে পারে? যেমন এই একটা বস্তু আছে, এই বস্তুটা এখানে আদি বিন্দুতে আছে, মানে আদি অবস্থানে আছে। এই বস্তুটাকে যদি আমি ধরে নিয়ে এখানে নিয়ে যাই, এটা হচ্ছে তার শেষ অবস্থান বা ফাইনাল পয়েন্ট। তাহলে এই পয়েন্টের দুইটা বিন্দু হচ্ছে যদি কল্পনা করি এ আর বি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ আর বি যদি কল্পনা করি, এই দুইটা বিন্দু যদি এ আর বি হয়, তাহলে এই দুইটা বিন্দু হবে কি তার? এ আর বি বিন্দু হবে নিশ্চয়ই। এই দুইটা বিন্দু হবে কি? এ বিন্দু হবে, পাশাপাশি বি বিন্দু হবে। এই বিন্দুটা কি হবে? এ বিন্দু হবে, পাশাপাশি বি বিন্দু হবে। তাহলে এ আর বি, এই এ থেকে বি এর দূরত্ব কত? এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে যদি 2 মিটার হয়, এখানে এ থেকে বি এর দূরত্ব যদি 2 মিটার হয়, তাহলে বি থেকে এই বি এর দূরত্ব হয়ে গেছে 4 মিটার। এটাকে আমরা কখনো চলন গতি বলতে পারবো না, কারণ এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 2 মিটার ঠিক আছে, কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 4 মিটার হয়ে গেছে। তার মানে দুইটা বিন্দুরই সমান সময়ে সমান পথ অতিক্রম করতে পারেনি। এইটা এখানে 2 মিটার দূরত্ব অতিক্রম করছে, এইটা এখানে 4 মিটার পথ অতিক্রম করছে। এখানে মুখ্য বিষয় আসলে সময় না, মুখ্য বিষয় হচ্ছে দুইটা বস্তুরই আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পার্থক্যটা সেম হতে হবে, মানে প্রত্যেকটা পয়েন্টের অবস্থানটা সেম হতে হবে। এই অবস্থান থেকে এই অবস্থানে গেছে, এখানে যে আরেকটা বিন্দু কল্পনা করি, তাহলে এই বিন্দুটাও 2 মিটার যেতে হবে, এই বিন্দুটাও 2 মিটার যেতে হবে। তাহলে এইটাকে আমরা চলন গতি বলতে পারবো, কিন্তু এইটাকে আমরা চলন গতি বলতে পারবো না। এটা কখনো চলন গতি হতে পারে না, কারণ বস্তুর প্রত্যেকটা বিন্দু সমান পথ অতিক্রম করেনি। এটা যে এই বিন্দুটা যদি সমান পথ অতিক্রম করছে 2 মিটার, আবার ধরলাম এটার নিচে আরেকটা বিন্দু, এটার নিচে হচ্ছে আরেকটা বিন্দু, এই দুইটা বিন্দু হচ্ছে ধরলাম হচ্ছে সি বিন্দু, এই সি বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু, এইটাও ধরে নিলাম 2 মিটার পথ অতিক্রম করছে। কিন্তু ডি বিন্দু যেটা, আচ্ছা হ্যাঁ বি বিন্দু যেটা, এটা বি, এটাও বি, তাহলে বি বিন্দু যেটা হচ্ছে তোমার 4 মিটার পথ অতিক্রম করেনি, মানে সরি 2 মিটার পথ অতিক্রম করেনি, 4 মিটার পথ অতিক্রম করছে। তার মানে এই ধরনের গতিকে আমরা কখনোই চলন গতি বলতে পারবো না। এটা হচ্ছে তোমার চলন গতি নয়, এটা হচ্ছে আমাদের বলতে পারবো যে এটা হচ্ছে চলন গতি। চলন গতির সংজ্ঞা কি হতে পারে? যে বস্তুর প্রত্যেকটা বিন্দু, মানে বস্তু কণা এমনভাবে চলতেছে যেন মনে হয় বস্তুর প্রত্যেকটা বিন্দু সমান পথ অতিক্রম করছে, সমান সময় সমান পথ অতিক্রম করছে। এখানে আসলে সময়টা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে সমান পথ অতিক্রম করছে। গতিতে কেমন মনে হয় যে প্রত্যেকটা বিন্দু, এই যে মার্কারটা, এই মার্কারের অবস্থান যদি পরিবর্তন করি, মার্কারের মধ্যে প্রত্যেকটা বিন্দুই হচ্ছে সমান পথ অতিক্রম করছে। আবার এই মার্কারটা এখানে আছে, এই মার্কারটাকে যদি সামনে নিয়ে এখানে এরকম করে নেই, তাহলে সমান সময় সমান পথ অতিক্রম করে নেই। একটা বিন্দু হতে পারে 2 মিটার পথ অতিক্রম করছে বা সেম অতিক্রম করছে, কিন্তু অন্য একটা পয়েন্ট যদি কল্পনা করি যেটা এটার মতো, তাহলে অন্য একটা পয়েন্ট হচ্ছে সেম দূরত্ব অতিক্রম করেনি, তাহলে এটাকে আমরা বলতে পারবো না কখনো চলন গতি। আশা করি বুঝা গেছে। তো চলন গতির কেতাবি সংখ্যাটা বইয়ের মধ্যে লেখা আছে, জাস্ট আমি ওভারভিউটা বুঝিয়ে দিছি। কেতাবি সংখ্যাটা যেটা বলছে এইটুকু লেখলে হচ্ছে কথা হবে, অথবা হচ্ছে কেতাবি সংখ্যা হিসাবে মুখস্থ করলে হবে। মুখস্থ করার থেকে বুঝিয়ে যেটা দিয়েছি এটা যদি পরীক্ষা খাতা লিখে দিয়ে আসতে পারো, তাহলে ফুল নাম্বার আশা করি পাবা। তারপর সরলরৈখিক ঘূর্ণয়ন এবং চলন গতির পরে সবচাইতে ইম্পর্টেন্ট যে গতিটা থাকে, সেই গতিটার নাম হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। এখন আসি পর্যায়বৃত্তর গতির কাছে। পর্যায়বৃত্ত গতি আসলে কি? পর্যায়বৃত্ত গতি
লাস্টে হচ্ছে বৃত্ত কথাটা আছে, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে কি? পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে যখন কোনো একটা বস্তুর গতি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। বস্তুর গতি যদি এরকম হয়, বস্তুর গতি যদি এরকম হয়, মানে হচ্ছে ঘূর্ণয়ন গতির মতোই। বস্তুর গতি যদি এরকম হয়, বস্তুর গতি বললাম, বস্তুর গতি যদি এরকম হয় যে বস্তুর প্রত্যেকটা বিন্দু, মানে এই বিন্দুটা এটা যদি এ বিন্দু হয়, এটা যদি আমাদের সেই কাঙ্ক্ষিত এ বিন্দুটা হয়, তাহলে এই এ বিন্দুটা নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই বিন্দুটা, নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই বিন্দুটা এই একই দিক থেকে হচ্ছে তোমার অতিক্রম করছে। এটা যদি এ বিন্দু হয়, তাহলে এই বিন্দুটা এখানে আছে, এই বিন্দুটা তারপরে এখানে গেল, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে কিন্তু এই একই দিক থেকে, দিকটা কিন্তু একই, আবার একই দিক থেকে কি করছে, এটা এই বিন্দুটাকে আবার ক্রস করছে, তারপরে আবার এখানে আসলো, বি বিন্দুতে আসলো, আবার সি বিন্দুতে আসলো, আবার ডি বিন্দুতে আসলো, তারপরে আবার একই দিকটা কিন্তু এটা দ্বারা আমি দিক নির্দেশ করতেছি। এই একই দিক থেকে বিন্দুটা হচ্ছে কি করছে, আবার এই এ বিন্দুতে আসলো। যদি গতিটা হচ্ছে এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ, নির্দিষ্ট সময় পর পর বস্তুর গতি যদি এমন হয় যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার হচ্ছে তোমার অতিক্রম করছে, এমন গতিকে আমরা বলতেছি চলন গতি। চলন গতি যদি এটা হয় তাহলে হচ্ছে আমাদের সরল স্পন্দন গতি বা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন নামে একটা মোশন আছে। সিম্পল হারমোনিক মোশনটা কি হবে? সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দুকে পর্যায়ের একটা সময় একদিক থেকে অতিক্রম করে এবং অন্য একটা সময় হচ্ছে অপর দিক থেকে হচ্ছে তোমার অতিক্রম করে। আশা করি এখনো পর্যন্ত বোঝা হয়নি। এটা যদি একটা দুলনা হয়, বা এটা হচ্ছে একটা গোলক ধরে নিতে পারি, এই গোলকটা এটা যদি এ পয়েন্ট হয়, এই গোলকটাকে আমি এরকম করে ধাক্কা দিলাম, এরকম করে ধাক্কা দিলে এই গোলকটা কি করবে, এইখানে আসবে, এই গোলকটা কি করবে, এইখানে আসবে, তারপরে আবার এখানে আসার পরে কি করবে, আবার এই দিকে যাবে, আবার কি করবে, এই দিকে যাবে, এটা অতিক্রম করে কি করলো, আবার এই দিকে গেল। তাহলে বস্তুটা কি করলো, এই দিক থেকে আমি ধাক্কা দিলাম, এই দিক থেকে কি করলাম, এই দিক দিয়ে ধাক্কা দিলাম, এই দিক দিয়ে ধাক্কা দিলে বস্তুটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, বি পয়েন্টে আসার পরে আবারও এ পয়েন্টকে কি করলো, আবারও এ পয়েন্টকে, মানে পর্যায়, সরল স্পন্দন গতি হচ্ছে এইটুকু যদি একটা পর্যায় হয়, এইটুকু হচ্ছে আরেকটা পর্যায়, মানে এইটুকু পর্যায়ে বস্তুটা এতটুকু পথ অতিক্রম করছে, আবার অপর পর্যায়ে হচ্ছে বস্তুটা এটুকু অতিক্রম করছে। পর্যায়বৃত্ত গতির ইয়াটা হচ্ছে যখন বস্তুটা এদিক ওদিক, বস্তুটা হচ্ছে এদিক ওদিক। দেখো তো, এইটা যদি একটা গোলক হয়, এই গোলকটাকে ধাক্কা দিলে এইটুকু পর্যায়ে গোলকটা এটুকু পর্যন্ত আসলো, তারপরে এই গোলকটা আবার এদিকে আসলো, আসার পরে প্রথমটা দিকটা দেখো তো, প্রথম দিক হচ্ছে বস্তুটা হচ্ছে গোলকটা হচ্ছে এই দিক থেকে অতিক্রম করতেছে, মানে আমি এই দিকে ছেড়ে দিলাম, বস্তুটা আবার এই দিকে আসতেছে, তারপরে আবার ওই দিকে যাওয়ার পরে বস্তুটা কিন্তু আবার ওই দিকে আসতেছে, মানে এইটার তীর চিহ্ন দিয়ে এখন বোঝা যাবে। প্রথম যখন আমি এই দিক দিয়ে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে আসলো, আসার পরে আবার হচ্ছে এই দিকে যাবে, যখন আমি কিন্তু এই দিক, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে যখন বস্তুটা গোলকটা সর্বোচ্চ উচ্চতায় আসলো, আসার পরে আবার তার দিক পরিবর্তন করবে কোন দিকে, এই তীর যেই দিকে, এই দিকে দিক পরিবর্তন করলো, এই তীর বরাবর কি করলো, বস্তুটা আবার এ বিন্দুতে আসলো, আসার পরে আবারও কোন বিন্দুতে যাবে, সি বিন্দুতে যাবে, সি বিন্দুতে যাওয়ার পরে বস্তুটা সর্বোচ্চ একটা উচ্চতায় উঠবে, উঠার পরে কি করবে, আবারও হচ্ছে কি করবে, সে ব্যাক করবে। তো এখন ব্যাক করার দিকটা কোন দিকে, এই তীর চিহ্ন বরাবর। আগের ক্ষেত্রে কি দেখছিলাম, দেখছিলাম যে একটা বস্তু যখন গোলাকার পথে ঘুরতেছে তখন কিন্তু তার তীর চিহ্ন কিন্তু একই দিকে ছিল, তীর চিহ্ন কিন্তু যেই দিক থেকে শুরু করছে ওই দিক থেকেই বারবার নির্দিষ্ট সময় পর পর, হতে পারে এটা 5 সেকেন্ড পর কিন্তু একই দিক থেকে হচ্ছে অতিক্রম করতেছে। এই এ বিন্দুটাকে, এই বস্তুটা একই দিক থেকে নির্দিষ্ট সময় পর কি করতেছে, একই দিক থেকে হচ্ছে অতিক্রম করতেছে। কিন্তু এই ক্ষেত্রে, গোলকের ক্ষেত্রে বা সরল স্পন্দন গতির ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে একটা গোলক তার পর্যায়ের, এটা হচ্ছে যদি হয় 2.5 সেকেন্ড, এটা যদি 2.5 সেকেন্ড হয়, এটা যদি 2.5 সেকেন্ড হয়, এটা যদি 2.5 সেকেন্ড হয়, তাহলে এই 2.5 সেকেন্ডে বস্তুটা এই দিকে অতিক্রম করলো, বাকি 2.5 সেকেন্ডে বস্তুটা এই দিকে, মানে হচ্ছে উল্টো দিকে হচ্ছে কি করলো, অতিক্রম করলো। প্রথমটা এই অতিক্রম কোনটাকে করো, অতিক্রম করবে কিন্তু এই অংশটাকে অতিক্রম করবে। তাহলে পর্যায়ে একটা সময় বস্তুটা এই দিকে অতিক্রম করছে,
পর্যায়ের অপর সময় বস্তুটা হচ্ছে কি এই এ বিন্দুটাকে অপর সাইড থেকে অতিক্রম করছে। 2.5 সেকেন্ডে বস্তুটা এই তীর চিহ্ন বরাবর এ বিন্দুটাকে অতিক্রম করছে, বাকি 2.5 সেকেন্ড এই বস্তুটা হচ্ছে এই গোলকটা এ বিন্দুকে অপর সাইড থেকে বা অপর তীর চিহ্ন দ্বারা যেটাকে বোঝাচ্ছি নির্দেশ করতেছি অপর সাইড থেকে হচ্ছে অতিক্রম করছে। মানে পর্যায়ে 2.5 সেকেন্ড একদিকে, অন্য 2.5 সেকেন্ড অন্যদিকে হচ্ছে তোমার অতিক্রম করছে। কিন্তু হচ্ছে তোমার কি যে আমাদের এটা হচ্ছে সরল স্পন্দন গতির ক্ষেত্রে। আর হ্যাঁ, আর হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে কি বলছিলাম? পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে বলছিলাম যে নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, এটা কিন্তু দিকটা হচ্ছে এই দিকে, দিকটা কোন দিকে? দিকটা কিন্তু আমাদের এই দিকে, দিকটা হচ্ছে আমাদের এই দিকে একটা দিকেই কিন্তু নির্দিষ্ট সময় পর পর বলতে পারি এটা 5 সেকেন্ড পর পর একই দিকে হচ্ছে এই এ বিন্দুটাকে অতিক্রম করতেছে। আর এটা কি করতেছে যে পর্যায়ে একটা সময় একদিক থেকে অন্য আর একটা সময় অপর দিক থেকে হচ্ছে তোমার অতিক্রম করতেছে। যেমন হতে পারে দুলনা, এটা হতে পারে দুলনা, অথবা হচ্ছে ববের যেই গতিটা, এটা হচ্ছে একটা গোলক ধরতে পারি বা গোলকের একটা গতি বলতে পারি। হ্যাঁ, গোলকের একটা গোলককে এরকম বেঁধে এরকম ঘুরাও, তাহলে একটা সময় এদিকে একটা সময় অপর দিকে যাবে। মানে দুইটা তীর চিহ্ন বরাবর পর্যায়ের দুই দিক থেকে অতিক্রম করবে একটা পয়েন্টকে, এই একই পয়েন্টকে অতিক্রম করতেছে। এই পয়েন্টটা কিন্তু এই একে অতিক্রম করতেছে, একবার হচ্ছে এই তীর চিহ্ন বরাবর, আরেকবার হচ্ছে অপর তীর চিহ্ন বরাবর। এই ধরনের গতিকে বলতেছি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। আর এই ধরনের গতিকে আমরা বলতেছি হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতি। আশা করি সরল রৈখিক গতি, তারপর চলন গতি, সিম্পল হারমোনিক মোশন, তারপর পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণায়ন গতি বা ডিফারেন্ট টাইপ অফ যে মোশনগুলো ছিল, ভিন্ন প্রকারের গতি, সেগুলো আশা করি বুঝতে পারা গেছে। এবং এগুলা কিন্তু এসএসসি পরীক্ষার ক অথবা খর মধ্যে আসতে পারে, বিশেষ করে কর মধ্যে আসতে পারে, কর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এখন আমরা যেই জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে রাশি সম্পর্কে জানবো। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে রাশি সম্পর্কে আমরা জানবো। এখন রাশি সম্পর্কে জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। এখনকার টাইপ হচ্ছে দূরত্ব এবং সরণ। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই দূরত্বের সাথে পরিচিত, কিন্তু সরণ জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে জানি না। দূরত্ব ও সরণ, যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। দূরত্ব এবং সরণ নিয়ে এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। দূরত্ব মানে হচ্ছে কি এবং সরণ মানে হচ্ছে কি। আমি যদি বলি একজন বালক এই এ অবস্থান থেকে সে এরকম আঁকা বাঁকা গলি ধরে সে তার প্রতিষ্ঠানে গিয়ে পৌঁছালো। একজন বালক সে আঁকা বাঁকা বিভিন্ন গলি ধরে সে, মানে হচ্ছে তার রাস্তাটা হচ্ছে এরকম, এটাই হচ্ছে তার রাস্তা, অন্য কোনো রাস্তা নাই, এই রাস্তা ধরে সে তার স্কুলে গিয়ে পৌঁছালো। তাহলে এইটাকে বলবো আমরা, এই পুরো রাস্তাটা যদি 5 কিলোমিটার হয় বা 4 কিলোমিটার হয়, পুরো রাস্তার যেই পরিমাপটা। তো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। আমরা দূরত্ব মানে কি বুঝি, যে এখান থেকে এখানকার দূরত্ব কত, এই জিনিসটা কিন্তু আমাদের সাথে পরিচিত, কিন্তু সরণ জিনিসটা কি এটা জানবো। মানে একজন বালক যদি সে তার বাসা থেকে এরকম আঁকা বাঁকা পথ ধরে সে যদি স্কুলে গিয়ে পৌঁছায়, তার প্রতিষ্ঠানে গিয়ে পৌঁছায়, এটা হচ্ছে তার স্কুল, তাহলে এটা হচ্ছে তার বাড়ি। একজন বালক সে কি করলো, এরকম আঁকা বাঁকা পথ ধরে সে তার স্কুলে গিয়ে পৌঁছালো। এটা হচ্ছে এই আঁকা বাঁকা পথ মানে কোনটা, সে তার বাসা থেকে তার স্কুলের যেই পথ দিয়ে হচ্ছে একটাই পথ, এই একটা পথ দিয়ে সে তার স্কুলে গিয়ে পৌঁছাবে, এই একটা মাত্র পথই আছে। তো এই পুরো পথের পরিমাপটাকে আমরা বলবো হচ্ছে দূরত্ব। সে যতটুকু পথ অতিক্রম করবে, এই অতিক্রান্ত পথের পরিমাণটাকে আমরা বলবো দূরত্ব। এখন সরণ জিনিসটা কি? সরণ জিনিসটা হচ্ছে সবসময় রাখবো যে সরণ সমান হচ্ছে আদি থেকে
আদি থেকে শেষ, আদি থেকে কি শেষ, এই আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত অবস্থানটাকে আমরা বলবো সরণ। এখানে সরণ কোনটা হবে? সরণ হবে এটা যদি আদি বিন্দু, আদি বিন্দু মানে হচ্ছে কোনটা, যেখান থেকে তার যাত্রাটা শুরু করছে, এটাই হবে তার আদি বিন্দু। এই আদি বিন্দু যদি এটা হয়, এটা যদি আদি বিন্দু হয়, এটা যদি আমাদের শেষ বিন্দু হয়, এটা যদি আমাদের শেষ বিন্দু হয়, তাহলে আদি থেকে শেষ হবে। তবে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যদি আমি একটা রেখা অঙ্কন করি বা সরলরেখা অঙ্কন করি, এই সরলরেখার যেই পরিমাপটা, এই রেখার যেই পরিমাপটা, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার গিয়ে সরণ। এটাকে আমরা বলবো হচ্ছে তোমার সরণ। তার মানে আদি থেকে শেষ। এখানে দূরত্ব যদি হয় 8 কিলোমিটার, বাসা থেকে দূরত্ব যদি স্কুলের হয় 8 কিলোমিটার, তাহলে সরণ হবে তার এখানে ধরে নিলাম 6 কিলোমিটার। সরণ সর্বদা হচ্ছে মানে দূরত্ব থেকে মোটামুটি কম হয়, তবে একটা কেস ব্যতীত। যেমন এখানে সে যাত্রা শুরু করছে এখান থেকে এখান পর্যন্ত, এই আঁকাবাঁকা পথ ধরে, এই আঁকাবাঁকা পথের মোট হিসাবটাই হচ্ছে 8 কিলোমিটার, যেটাকে আমরা বলতেছি দূরত্ব। আর আদি থেকে শেষ বিন্দু পর্যন্ত একদম স্ট্রেট লাইন বরাবর যেই পরিমাপটা, সেটাকে আমরা বলতেছি তোমার সরণ। তবে একটা কেস ব্যতীত, এখানে বালকটা যদি এখান থেকে এই এ বিন্দু থেকে বালকটা যদি এই বিন্দুতে গিয়ে পৌঁছায়, বি বিন্দুতে গিয়ে পৌঁছায়, একটা বালক হেঁটে হেঁটে কি করতেছে, এই এ বিন্দু থেকে কি করতেছে, এই বি বিন্দুতে গিয়ে যদি পৌঁছায়, এ থেকে যদি বি বিন্দুতে গিয়ে পৌঁছায়, তাহলে এইটা কি হতে পারে, এটা হবে তার দূরত্ব হবে প্লাস হচ্ছে সরণ হবে। কারণ এটা হচ্ছে তার আদি বিন্দু, এটা হচ্ছে তার শেষ বিন্দু। এখানে দূরত্বর যা, সরণও তা। সে যদি এরকম সরলরেখা বরাবর এ থেকে বিতে গিয়ে পৌঁছায়, সরলরেখা বরাবর যদি সে এ থেকে গিয়ে বিতে পৌঁছায়, তাহলে দূরত্বের মান এবং সরণের মান হবে সমান। কারণ যেটুকু দূরত্ব অতিক্রম করছে, ততটুকু অংশ হচ্ছে সরণ অতিক্রম করছে। কারণ কি, এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু, একই রেখা বরাবর গেছে। তার মানে আদি এবং শেষ বিন্দু এবং দূরত্ব এবং সরণ হচ্ছে দুটি হচ্ছে তোমার মান সমান। তাহলে দূরত্ব এবং সরণ, দূরত্ব আর সরণের মানটা হবে সমান, দূরত্ব এবং সরণের মানটা হবে সমান। তাহলে আমাদের বুঝতে পারা গেছে দূরত্ব এবং সরণ জিনিসটা কি। দূরত্ব এবং সরণ জিনিসটার পরে আমাদের